গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই প্রবাদটি ধারণ করে আজও দেশ বিদেশের অগণিত পুণ্যার্থী এই ঐতিহাসিক স্থানে আসেন। এই স্থানেই মহর্ষি কপিল মুনির আশ্রম রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে অবস্থিত এই তীর্থক্ষেত্রটি। হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে এই গঙ্গাসাগর রয়েছে। একদিকে যেমন তীর্থভূমি, অন্যদিকে মেলাভূমি। প্রতি বছর মকর সংক্রান্তিতে বহু মানুষের সমাবেশ ঘটে এই স্থানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার খিচুড়ি অফিসিয়াল। আমি দেবস্মিতা। আমি প্রিয়াঙ্কা। নিয়ে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ। তো এখন আমাদের থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি আজকে। আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। কিছুদিন আগে আমরা দার্জিলিং ঘুরে আসলাম। পাহাড় থেকে একদম সমুদ্রে। হঠাৎ করে মাসিরা এসেছিল, তো কোনো প্ল্যানিংই নেই যে ঘুরতে যাওয়ার। পরে মাসিরা এসে বলছে যে কোথাও ঘুরতে যাই, তো দিদি বললো চলো গঙ্গাসাগর ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। কারণ মাসিরা কোনোদিনও যায়নি, তো তাই মাসিদের নিয়ে আমরা যাব গঙ্গাসাগরে। তো আমাদের প্ল্যানিং আজকে এবার একদিনের জন্যই, কারণ কালকেই অফিস আছে। গঙ্গাসাগর আমরা আগেও একবার গেছিলাম, তো সেই ভিডিও তোমাদের কাছে আছে, না থাকলে তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো তার লিঙ্কটা। তখন আমাদের ব্লগ বানানো ছিল, মানে আমরা যখন ফার্স্ট গেছিলাম তখন আমরা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম। এখন মনে হয় আরো আলাদা হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো একদিনে কিভাবে গঙ্গাসাগর ঘুরে আসা যায় সব তথ্যই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। কোথায় থাকবে, কিভাবে খাবে, সবকিছুই। তো থাকার জন্য আমরা যেহেতু থাকবো না, তো আমরা আশেপাশে যদি কোনো হোটেল বা কোনো কিছু সন্ধান পাই তো তোমাদের দেখিয়ে দেবো। আমাদের ভিডিও আজকে এখানেই শুরু করছি। লেটস স্টার্টেড দ্য ব্লগ। আমরা এখন ট্রেনে করে শিয়ালদা স্টেশন যাচ্ছি। এখন শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম। সকালবেলায় দেখো কত ভিড়। আমরা ট্রেন ধরলাম 7:10-এর, নামখানা লোকাল। অনেক তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হলো, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আর ট্রেনে বহুত ভিড় ছিল। তো এখন আমরা পেয়ারা কিনলাম। এখন আমরা লক্ষ্মীকান্তপুর পার করছি। এখানে 15 মিনিট হল্ট করে ট্রেন, দিয়ে আবার নামখানা চলে যায়। এখন স্টেশন চলে এসেছে, তাই এখন দরজার সামনে উঠে দাঁড়ালাম। यहाँ काकद्वीप स्टेशन है। दिस इज काकद्वीप। আগেরবার আমরা নামখানা দিয়ে গেছিলাম, তো এবার আমরা ভাবলাম কাকদ্বীপ দিয়ে যাই। ওখান দিয়ে কিভাবে যেতে হয় সেটাই আমরা এবার দেখব। ঢিঙ্কা চিকা ও পেছনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ ওখান দিয়েও বাইরে বেরানো যায়, কিন্তু আমরা ওখান দিয়ে যাইনি। আমরা কাকদ্বীপ যে স্টেশনের পাশ দিয়ে রাস্তা আছে ওখান দিয়ে বেরাচ্ছি, টিকিট কাউন্টারের পাশ দিয়ে। তাছাড়াও সোজা গিয়ে লাইনটাকে পার করেও ও পাশে যাওয়া যাবে টোটো স্ট্যান্ডের দিকে। আমরা এখন সমুদ্রে যাবো, গঙ্গাসাগর যাবো। কাকদ্বীপের ট্রেন থেকে নামলাম। আমার দিদি আর আমি আছে দুজনে, আরও জামাইবাবু আছে, দুটো মেয়ে আছে, সবাই মিলে যাচ্ছি। দেখবে আরও আপনার সবাইকে দেখতে পাবে গঙ্গাসাগরে। টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়েই দেখছি সামনে টোটো আছে, তো ওখানেই আমরা টোটোতে উঠে পড়লাম। 20 টাকা করে পার হেড নিল লট নাম্বার 8 ভেসেলের ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। এটা হলো লট নাম্বার 8-এর টোটো অটো স্ট্যান্ড। এখানেই আমাদের টোটো থেকে নামিয়ে দিল। এখান থেকে সোজা গিয়ে আমরা ভেসেলের টিকিট কাউন্টারের কাছে চলে যাব। লঞ্চে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি, বেশ রোদ্দুর, তো টিকিট পেয়ে গেলাম। এখন জেটির দিকে যাচ্ছি আমি, মাসি। এখন তো মেলা নেই, কিন্তু তবুও মানুষের সমাগম এত। লোকাল মানুষের থেকে পর্যটকদেরই ভিড় বেশি। আশেপাশে এইগুলো ম্যানগ্রোভ অরণ্য, তো এখন লঞ্চ আসতে দেরি আছে, তাই অনেকটা লাইন পড়েছে। এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা লঞ্চের কাছে। লঞ্চ এসে গেছে। লঞ্চ আসতে না আসতেই দেখো কত ভিড় হয়ে গেছে। এখন আমরা বসার সিটও পাইনি, মাসি মেশো সবাই দাঁড়িয়ে আছি। আমি একটা ছোট্ট জায়গা পেয়েছি। লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ঘাট যাওয়ার জন্য আমাদের সবার ভাড়া লেগেছে মাত্র 9 টাকা করে। এই অ্যাপের মাধ্যমে তোমরা গঙ্গাসাগরের সব বৃত্তান্ত দেখতে পাবে, যেমন ভেসেলের টাইম, তারপরে ট্রেনের টাইম, সব কিছু। এখানে ভেসেলের টাইমিং রোজই চেঞ্জ হয়,
তাই জন্য তোমরা অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে নিও। পঁয়তাল্লিশ মিনিট পাড়ি দিয়ে আমরা এখন দেখতে দেখতে কচুবেড়িয়া ঘাটে চলে এসেছি। এখন সামনে লেখা আছে দেখো মিলন তীর্থ গঙ্গাসাগর। তো এই সামনে দিয়েই আমরা এখন যাচ্ছি। সামনে মেন রোড আছে, এই যে এটা দেখছো এটা হলো প্রবেশদ্বার। এর সামনে দিয়েই আমরা এখন যাচ্ছি। সামনে অনেক খাবারের দোকান আছে, এখানে তোমরা জল খাবারটা খেয়ে নিতে পারো। এই মেন রোড দিয়ে ডান দিকে গিয়েই আমরা এখন ম্যাজিক বা বাস স্ট্যান্ড পেয়ে যাব। এখানে ম্যাজিকগুলোর ভাড়া বলছে 1400-1500 টাকা রিজার্ভ করে। তো আমরা ম্যাজিক ভাড়া করিনি, সোজা চলে যাব। ওখান থেকে আমরা বাস স্ট্যান্ড আছে, ওই বাসে করেই আমরা চলে যাব গঙ্গাসাগর। তো এবার আমরা গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমরা বাস থেকে নেমেই টোটো খুঁজছিলাম, কারণ এখান থেকে টোটো করে আমাদেরকে স্নানঘাটে যেতে হবে। 50 টাকা মাথা পিছু করে আমাদের লাগলো, মানে 250 টাকা রিজার্ভ করে নিল। কারণ এখান থেকে আমাদের স্নানঘাট ঘুরিয়ে মন্দিরে পুজো দিয়ে খাইয়ে তারপরে আমাদের এই বাস স্ট্যান্ডে আবার পৌঁছে দেবে। কিন্তু আগে আমরা যখন গেছিলাম তখন এরকম স্নানঘাট ছিল না। তো এই স্নানঘাট যেতে গেলে দেখো চারপাশটা পুরো দীঘার বিচের মতো হয়ে গেছে। 2025 সালে জুন মাসে একটা ঝড়ের পরে যেই ঘাটটা আগে ছিল ওই ঘাটটা ভেঙে যাওয়ার কারণে এখানে একটা নতুন স্নানঘাট বানিয়েছে, আর এখানে পুরো ঢেউগুলো ভালো আসছে। আর বিচ মার্কেটও করে দিয়েছে। মিনি দীঘা সবাইকে দেখি। গঙ্গাসাগরে গিয়ে যদি তোমরা রুম না নিতে চাও তাহলে ড্রেস চেঞ্জ করার জন্য এইগুলো টেন্ট টাইপের করা আছে। 20 টাকা পার পারসন নেয়। আমাদের চান করা হয়ে গেছে, তাই এখন টোটো করে এখন যাচ্ছি মন্দিরে, কপিল মুনির আশ্রমে। মন্দিরের সামনেই টোটো স্ট্যান্ড আছে, ওখানে আমাদের এখন টোটো দাঁড়িয়ে গেল। তার সামনে প্রসাদ কাউন্টার আছে। আমরা এখন গেট নাম্বার 1 দিয়ে ঢুকছি প্রসাদ কেনার জন্য। এখান দিয়ে সোজা গিয়েই আমরা একটা দোকানের মধ্যে প্রসাদ কিনছি। দেখো এই দোকানটাতে আমরা একটা ডালা কিনে নিলাম। আমরা এত চান করেছি পুরো চুল সব ভিজে গেছে। এবার পুজো দিতে যাচ্ছি, পেছনে মন্দির আছে, আমরা পুজো দিতে যাবো। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে অযোধ্যার রাজা সাগর 99 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। 100তম যজ্ঞের সময় দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে যজ্ঞের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। রাজা সাগরের
60,000 পুত্র ঘোড়া খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে পৌঁছান এবং মুনিকে অপমান করেন। এতে ধ্যানমগ্ন কপিল মুনির ক্রোধান্বিত ফলে তারা সবাই ভস্মীভূত হন। পরে রাজা সাগরের বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার পবিত্র জলস্পর্শে রাজা সাগরের পুত্রদের আত্মারা মুক্তি পায় এবং গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে এই পবিত্র নদী সাগরে বিলীন হয়ে যায়। প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, যা কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ। তারপর মন্দির থেকে বেরিয়ে ডান দিকে যে কপিল মুনি সরোবরটি আছে ওখানে আমরা এখন যাচ্ছি। মন্দিরের বাইরে যে স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং মন্দিরটিকে আরও অনেক গুণ বেশি সুন্দর করে দেয় এই স্ট্যাচুগুলোর জন্য, এবং পর্যটকরা এগুলো দেখে খুব আনন্দ পায়। এখন মেলা নেই তাই জন্য অনেকটাই ফাঁকা আছে, কিন্তু মেলার সময় যদি তোমরা আসতে চাও একদমই পা রাখার জায়গা পাবে না, এত ভিড় হয়ে থাকে। তো আমরা এখন যেখানে আগে স্নানঘাট ছিল ওখানে আসলাম। এইখানটা দেখো পুরো ভগ্নপ্রাপ্ত হয়ে গেছে, কিন্তু জলের ঢেউগুলো এখনও দেখা যাচ্ছে। এখানে অনেকে স্নানও করছে ওই বাঁশের বেড়াগুলোর পাশে। আর এখানে গঙ্গা মায়ের দুটো মূর্তি আছে। সকাল থেকে কিছু সেরম খাওয়া হয়নি, তাই এখন খিদে পেয়ে গেছে, তো এখন এই হোটেলটায় ঢুকছি। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবারই পাওয়া যায়, বাড়িতে যেমন খাওয়ার হয় সেরকমই খাবার দাবার দিয়েছে। ভাত, ডাল, তরকারি, 3 রকম ভাজা, চাটনি, পাঁপড়। এখন বিকেলবেলা হয়ে গেছে তাই বাস পাওয়া যাবে না, তো এখন একটা অটো করে নিলাম। পার হেড 50 টাকা দিয়ে আমরা এখন কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবারও কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8-এর ভেসেলের জন্য টিকিট কাটলাম। এখন ভেসেলেরও টাইম হয়ে গেছে, তো এখন ভেসেল চলে এসেছে। এখন আমরা যাচ্ছি ভেসেলের দিকে। এখন ভেসেলে উঠে পড়লাম। আপনারা যদি এখানে নাইট স্টে করতে চান তো এখানে অনেক আশ্রম ও ছোটোখাটো কিছু হোটেল আছে, ভারত সেবাশ্রম, আরও আশ্রম আছে, আরও কিছু সাইট সিনিং করারও জায়গা আছে। আমরা যেহেতু রাতটা থাকিনি, একদিনের মধ্যে যাতায়াত করেছি, তাই সেরকম আমরা ঘোরা হয়নি। তো আমাদের এই গঙ্গাসাগরের একদিনের ট্যুর ব্লগটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।